ঈশিতা, তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। ইরফানের এই কথাটা শুনে ঈশিতার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঈশিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইরফানের মুখ থেকে কি সত্যি এ কথাটা বের হয়েছে? ইরফান এই কথাটা কিভাবে বলতে পারলো? বাচ্চা নষ্ট করে ফেলবো মানে? তুমি কি বলছো এসব? তুমি যে বলছো তা ভেবেচিন্তে বলছো তো? আমি যে বলছি সব ভেবেচিন্তেই বলছি। তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমার গর্ভে তোমার সন্তান, ও তোমার রক্ত, তুমি ওর বাবা, আমাদের ভালোবাসার প্রতীকও। আমাদের ভালোবাসার ফলস্বরূপ আল্লাহকে আমার গর্ভে দিয়েছেন। আর তুমি বলছো ও এই পৃথিবীতে আসার আগেই, ওর বাবা মাকে দেখার আগেই আমি ওকে মেরে ফেলি? ঈশিতা কান্নামাখা কণ্ঠে কথাগুলো ইরফানকে বলছে। ঈশিতার চোখে পানি টলমল করছে। এবার শুধু চোখ থেকে গড়িয়ে পড়ার পালা। তুমি বুঝতে পারছো না আমার কথা? আমি তোমার কোন কথাটা বুঝতে পারছি না? আমি সব বুঝতে পারছি। আমার আর কিছু বোঝার বাকি নেই। আমি তো অস্বীকার করিনি আমি এই বাচ্চার বাবা। করেছে কি? আমি তো তোমাকে এটা বলছি না যে এটা আমার বাচ্চা না। আমি জানি ও আমাদের ভালোবাসার ফল, কিন্তু ও এখন এই পৃথিবীতে আসতে পারবে না। আমাদের এখনও বিয়ে হয়নি। আমাদের সম্পর্কের কোনো নাম নেই। এখন যদি এই বাচ্চাটা দুনিয়াতে আসে, তাহলে এক একজন তোমাকে এক এক ধরনের কথা শোনাবে। এই সমাজ আমাদের সন্তানকে কখনো মাথা তুলে বাঁচতে দিবে না। তোমাকেও শান্তিতে বাঁচতে দিবে না এই সমাজের মানুষগুলো। আমাদের সম্পর্কের কোনো নাম নেই, শুধু তাই এই বাচ্চা পৃথিবীতে আসতে পারবে না, তাই তো? তাহলে চলো আমরা আজই বিয়ে করব। আমরা বিয়ে করে নিলে তখন তো কেউ আমাদের সন্তানকে নাজায়েজ বলতে পারবে না, আর আমাকেও কোনো কথা শোনাবে না। তুমি যা বলছো তা সম্ভব না। সম্ভব না? কেন সম্ভব না ইরফান? ও, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? তুমি শুধু আমার শরীর ভোগ করতে চেয়েছিলে। এখন তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এখন তুমি আমাকে বিয়ে করবে কেন? ঈশিতার এই কথা শুনে ইরফান রেগে গিয়ে ঈশিতার হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, কি যাতা বলছো তুমি? ঈশিতা এক ঝটকায় ইরফানের হাত ছাড়িয়ে নিয়ে, আমি যাতা বলছি? এখন তো আমার কথা তোমার কাছে যাতা বলেই মনে হবে। ঈশিতা, আমরা এখন স্টাডি কমপ্লিট করিনি। নিজেদের লাইফে আমরা কেউই সেটেল হয়নি। এখন বিয়ে করলে আমাদের ম্যারিড লাইফ হ্যাপি হবে না, আর আমার পরিবারও এখন আমাদের বিয়ে মেনে নিবে না। আমরা আগে স্টাডি কমপ্লিট করি, নিজের পায়ে দাঁড়াই, তখন না হয় আমার ফ্যামিলিকে তোমার কথা জানাবো। বাহ, এখন তোমার এসব কথা মনে হচ্ছে? আগে এসব মনে ছিল না? আমি আমাদের ভুলের জন্য একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেলতে পারবো না। যে এখনও পৃথিবীতে আসেনি, এই পৃথিবীতে আলো বাতাস কিছু উপভোগ করেনি, তাকে আমি কি করে মেরে ফেলবো তুমি বলো? তুমি যেভাবে ভাবছো এভাবে যদি তুমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আলো দেখাতে চাও, তাহলে সমাজে তোমারই বদনাম হবে। বাহ, খুব ভালো। এখন দেখছি আমাকে নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে, আমাকে নিয়ে খুব ভাবছো। তুমি যদি এরপরও এই বাচ্চাকে জন্ম দিতে চাও তাহলে আমার কিছু করার নেই, কিন্তু এটা মনে রেখো আমি এখন এই বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না। আমি তোমাকে এর থেকে বেশি আর কিছুই বোঝাতে পারবো না। তুমি বাচ্চা নাও, অবুঝের মতো আচরণ করে নিজের সর্বনাশ ডেকে আনো। ঈশিতা ইরফানের কথা শুনে প্রথমে হাসতে লাগলো। ইরফান ঈশিতার হাসি দেখে ভয় পেয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে ঈশিতা হাসছে কিভাবে? কিছুক্ষণ পর ঈশিতা চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তোমার মতো কাপুরুষকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। ভুল যখন করেছি তখন তো এই ভুলের জন্য আমাকে শাস্তি পেতেই হবে। সমাজের মানুষ আমার কি ক্ষতি করবে? আমার সবচেয়ে বড় ক্ষতিটা তো তুমি করেছো। তোমার মতো একটা মুখোশধারীকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব তোমার হাতে তুলে দিয়েছি। এটার জন্য তো আমাকে শাস্তি ভোগ করতেই হবে। ঈশিতা ইরফানের শার্টের কলার ধরে কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে গেল। এই কথাগুলো শুনে ইরফানের রাগ উঠে গেল। ইরফান ঈশিতাকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেল। ঈশিতা কাঁদছে আর ইরফানের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখছে। এতদিন এই মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসে গেছে, যে মানুষটার কাছে তার কোনো মূল্য নেই, তার চোখের পানিগুলোরও কোনো দাম নেই। সেই সকালে না খেয়ে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছে ঈশিতা। পুরোটা দিন পার হয়ে এখন রাত নেমে আসলো, এখনও কিছু খায়নি ঈশিতা। সকাল থেকে পেটে খাবারের একটা দানা পড়বে তো দূর, এক ফোঁটা পানিও পেটে পড়েনি। ইরফান চলে গেলে ঈশিতা উঠে দাঁড়িয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো। এই রাতের বেলায় কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না ঈশিতা।
রাস্তার পাশের ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। রাতের অন্ধকার স্পষ্ট করে কিছু দেখা না গেলেও ল্যাম্পপোস্টের আলোয় হালকা হালকা সব কিছুই দেখা যাচ্ছে। আজ রাতের আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, কালো মেঘগুলো চাঁদকে আড়াল করে রেখেছে। ঈশিতা ল্যাম্পপোস্টের ঝাপসা আলোতে গন্তব্যহীন পথে হেঁটে চলেছে। ঈশিতার দু চোখ বেয়ে অঝোর গতিতে পানি পড়ছে। এতদিন সে একটা ভুল মানুষকে বিশ্বাস করেছে, একটা প্রতারককে ভালোবেসেছে, যে তাকে মাঝ রাস্তায় এভাবে একা রেখে চলে গেছে। তাকে নিয়ে সে কতই না স্বপ্ন দেখেছে। ঈশিতা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে এসে গেল। ঈশিতা একটু এগিয়ে গিয়ে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে একটু উকি দিয়ে ব্রিজের নিচে নদীটার দিকে তাকালো। নদীতে অনেক পানি, এখান থেকে ঝাঁপ দিলে নদীর স্রোত কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ছোট থেকে হাজার কষ্ট করার পরও ঈশিতা কখনো নিজের জীবন নেওয়ার কথা মাথায় আনেনি, কিন্তু আজ কেনই যেন এসব উল্টাপাল্টা খেয়াল আসছে মাথায়। ইরফানের এত বড় ধোঁকার কথা মনে করেই ঈশিতার নিজের ওপর রাগ হচ্ছে। একটা ভুল মানুষকে এতদিন অন্ধের মতো বিশ্বাস করে গেছে। ঈশিতা মাঝে মাঝে নিচের দিকে উকি দিয়ে পানির গভীরতা বোঝার চেষ্টা করছে। মুখ বাড়িয়ে দিয়ে নিচের দিকে দেখতেই মাথা ঘুরে উঠছে, ভয় হচ্ছে প্রচুর। ঈশিতা সবসময় ভাবতো আত্মহত্যা সব কিছুর সমাধান না, কিন্তু আজ ঈশিতার কাছে আত্মহত্যাই এসব সমস্যার একমাত্র সমাধান বলে মনে হচ্ছে। আজ খুব ইচ্ছে হচ্ছে জীবন থেকে মুক্তি পাবার, সবাইকে ফাঁকি দিয়ে এই সব স্বার্থপর মানুষগুলোর ভিড় থেকে দূরে কোথাও চলে যেতে। মুখোশধারী মানুষগুলোর ভিড়ে নিজেকে খুব একা মনে হচ্ছে ঈশিতার। ব্রিজের রেলিং ধরে এক পা বাড়িয়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে চোখ বুজে নিল ঈশিতা। 2-3 মিনিট চোখ বুজে থেকে কিছু একটা ভেবে নিচে নেমে এসে দুপা পিছিয়ে এসে নিচে মাটিতে বসে পড়ল ঈশিতা। কি করতে যাচ্ছিল এটা? এখন তো সে একা না, তার ভেতর যে আর একটা জীবন আছে তা কিছুক্ষণের জন্য ভুলে গেছিল ঈশিতা। ঈশিতা পেটে হাত রেখে জোরে জোরে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দিস, আমি তোর কথা না ভেবে এত বড় একটা ভুলের জন্য পা বাড়িয়ে দিয়েছিলাম। আমি যে তোর জন্য তোর বাবার বিরুদ্ধে গেছি এটা ভুলে গিয়েই কত সহজে তোর আর নিজের জীবন শেষ করে দিতে নিছিলাম। তোকে পৃথিবীতে আনার জন্য তোর বাবার সাথেও সব সম্পর্ক শেষ করতে পারি, সমাজের সব মানুষের বিরুদ্ধে যেতে পারি, এরপরেও আমি তোর কিছু হতে দেব না। আজিম সাহেব একবার ঘরে যাচ্ছে তো একবার বাইরে বের হয়ে আসছে। বাইরে বের হয়ে বারবার গেটের দিকে তাকিয়ে দেখছে ঈশিতা বাড়ি ফিরল কিনা। আজিম সাহেবকে এমন টেনশন করতে দেখে সালেহা বেগম নানান ধরনের কথা শুনিয়ে যাচ্ছেন, কিন্তু আজিম সাহেব সালেহা বেগমের কোনো কথা কানে নিচ্ছে না। কলঙ্কিনীটাকে নিয়ে এত চিন্তা করে নিজের প্রেশার বাড়াচ্ছ কেন? এখন তোমার কিছু একটা হলে তোমাকে কে দেখবে? ভালোই হয়েছে কোথাও চলে গেছে, না হলে তো আমাদের মান সম্মান সব ডুবাতো। ছোট থেকে মানুষ করে আজ এমন কিছু দেখতে হবে ভাবতেই পারিনি। ও যে এভাবে আমাদের মুখে চুনকালি মাখাবে এটা বুঝতে পারলে কখনোই ওকে কোলে পিঠে করে মানুষ করতাম না। আমাদের ভালোবাসার এই মূল্য দিল, শেষে কিনা সমাজের মানুষের সামনে আমাদের মুখ দেখানোর মতো কিছুই রাখলো না। সালেহা বেগমের এসব কথা শুনে আজিম সাহেব ধমক দিয়ে বললেন, আহ, তুমি একটু থামবে? দেখতেই তো পারছো এত রাত হয়ে গেছে, মেয়েটা এখনো বাড়ি ফিরল না। কোথায় গেছে, কি করছে, নিজের সাথে কিছু একটা করে বসলো না তো? এখন দিনকাল ভালো না, এত রাতে একা একটা মেয়ে বাইরে আছে, যে কোনো কিছুই হয়ে যেতে পারে। আর কি বাকি আছে হওয়ার মতো? আগে থেকেই তো মুখ পুড়িয়ে এসেছে, এখন আর নতুন করে কি হবে? আজিম সাহেব সালেহা বেগমের কথার উত্তরে কিছু না বলে একটা টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে লাগলো। সালেহা বেগম পেছন থেকে চিল্লিয়ে, এখন আবার কোথায় বের হচ্ছে তুমি? এমনিতেই তোমার প্রেশার আর হার্টের সমস্যা, সেদিন ডাক্তার দেখিয়ে আসছি, এখন যদি আবার কিছু হয় তখন কে দেখবে তোমাকে? আমি আর পারি না, সব জ্বালা আমার সহ্য করতে হবে। একজন কুকাজ করে মুখে চুনকালি মেখে বাড়ি ছেড়ে চলে গেছে, আর উনি যাচ্ছেন ওকে খুঁজে বাড়িতে নিয়ে আসতে। সব কষ্ট আমার কপালে, ঘরে আরও 2টা মেয়ে আছে, এসব কথা বাইরে ছড়ালে এই মেয়ে 2টার কী হবে? ওদেরকে কে বিয়ে করবে যদি লোকে শুনে বড় বোন এসব করেছে? নিজের মেয়েদের কথা তো কোনোদিনও ভাবেনি, সবসময় বোনের মেয়েকে নিয়েই ভেবেছ। বোনের মেয়েকে নিজের মেয়েদের থেকে বেশি ভালোবাসা দিছ, এখন দেখলে তো তোমার ভালোবাসার মূল্য কিভাবে দিল। আজিম সাহেব টর্চ লাইট ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে,
ভালো করে চারিদিকে দেখছে ঈশিতা কোথাও আছে কিনা। ঈশিতা রাস্তায় বসে কাঁদছে, এখন কোথায় যাবে ও। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মামি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আর যাতে ও বাড়ির চৌকাঠে পা না রাখে। একটা কলঙ্কিনীর জায়গা ও বাড়িতে আর হবে না। এত কিছু ঘটে যাওয়ার পর এখন কোন মুখে মামা মামির সামনে দাঁড়াবে। ঈশিতা জ্ঞান হবার পর থেকে মামা মামির কাছে মানুষ হয়েছে। ছোটবেলা বাবা মা মারা গেলে মামা মামি তাকে আপন করে নেয়। বাবা মা হারা মেয়ে বলে মামা সবসময় ঈশিতাকে একটু বেশি ভালোবেসেছে। দুইটা মামাতো বোন থেকে ওকে একটু বেশি যত্ন করেছে। আর আজ ঈশিতা সে মামার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আত্মহত্যা করারও তো কোনো পথ খোলা নেই। নিজের একা জীবন থাকলে এতক্ষণে হয়তো রাস্তায় কোনো বড় গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু এখন তো ওর ভিতরে আর একটা প্রাণ বেড়ে উঠছে। ও তো কোনো দোষ করেনি, তাহলে শুধু শুধু কেন এই নিষ্পাপ জীবনটাকে মেরে ফেলবে। সকাল থেকে কিছু না খাওয়ায় হঠাৎ করে মাথাটা ঘুরে গেল ঈশিতার। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, চোখের সামনে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। অনেক কষ্ট করেও চোখ মেলে তাকাতে পারছে না। আজিম সাহেব অনেকক্ষণ ধরে হাঁটছে, চেনা পরিচিত কিছু আত্মীয়দের বাড়িও এলাকার আশেপাশের সব জায়গায় ঈশিতাকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আজিম সাহেবের ভয় হচ্ছে কোথায় গেল ঈশিতা। আজিম সাহেব হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে গেল। হঠাৎ আজিম সাহেবের কানে কোনো মেয়ে মানুষের কান্নার আওয়াজ ভেসে গেল। সাথে সাথে আজিম সাহেব হাতে থাকা টর্চ লাইটটা ব্রিজের ওপাশে ধরল, যেখান থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ, এটা ঈশিতা। আজিম সাহেব ঈশিতাকে এভাবে দেখে ব্যস্ত হয়ে দৌড়ে ঈশিতার কাছে গেল। হঠাৎ করে চোখের ওপর আলো এসে পড়ায় ঈশিতার চোখ বুজে গেল। মিটমিট করে দু চোখ খুলে তাকিয়ে দেখে সামনে ওর মামা বসে আছে। ঈশিতা তার মামাকে দেখে ডুকরে কেঁদে উঠল। আজিম সাহেব ঈশিতার এ অবস্থা দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না। কিরে মা, এত রাতে এখানে এভাবে বসে আছিস কেন? বাড়ি যাবি না? রাত তো অনেক গভীর হয়ে এলো। তোর যদি কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো? এটা একবারও ভাবলি না? এই বুড়ো মামাটার প্রতি কি একটু মায়া হয় না? ঈশিতা তার মামার কথা শুনে তার মামাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজিম সাহেব ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে ঈশিতাকে বুকের সাথে জড়িয়ে নিল। আমি আছি তো তোর পাশে। তোর মামা থাকতে কিসের ভয় তোর? আমি বেঁচে থাকতে তোর উপর একটা আঁচও আসতে দেব না। আমাকে ক্ষমা করে দাও মামা, আমি তোমাদের সম্মান রাখতে পারলাম না। নিজের একটা ভুলের জন্য সমাজে তোমাদের মাথা নিচু করে দিয়েছি। তোমরা এখন কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারো চোখাচোখি হয়ে কথা বলতে পারবে না। সব আমার জন্য। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমাকে মেরে ফেলো মামা। চুপ, একদম এসব বাজে কথা বলবি না। আমি জানি তুই জেনে শুনে এমন কোনো কাজ করবি না যার জন্য তোর মামার সম্মান নষ্ট হবে। যে যাই বলুক না কেন, আমি কারো কথা বিশ্বাস করি না। আমি তো জানি আমার ইস্যু মা কেমন। ছোট থেকে তোকে মানুষ করেছি, তুই কেমন তা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। ঈশিতা তার মামার কথাগুলো শুনে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মামা, আমি তোমার বিশ্বাসের যোগ্য না। তুমি কেন আমাকে এত বিশ্বাস করতে গেলে? আমি তো তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। আমি তোমাকে ও মামিকে অনেক কষ্ট দিয়েছি। ছোট থেকে তুমি আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখনি। এসব কিছুর বদলে আমি তোমাদের কি দিতে পেরেছি? কিছুই না, শুধু অসম্মান আর লাঞ্ছনার মুখোমুখি করেছি। সমাজে তোমাদের সবার চোখে নিচু করে দিয়েছি। এসব কথা বাদ দিয়ে এখন বাড়ি চল। সেই সকালে না খেয়ে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিস। এভাবে না খেয়ে থাকলে তুই তো অসুস্থ হয়ে পড়বি। চল মা, এবার বাড়ি চল। না মামা, আমি বাড়ি ফিরব না। তুমি আমাকে বাড়ি যেতে বলছো? আমাকে বাড়ি নিয়ে গেলে পারবে কাল সকালে সবার মুখোমুখি হতে? পারবে কি সবার তেতো কথাগুলো সহ্য করতে? তুই এখন বাড়ি না ফিরলে সবাই কি তেতো কথা বলা বন্ধ রাখবে? আর তুই এখন বাড়ি না গেলে কোথায় যাবি? এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ইচ্ছে করে হঠাৎ কোনো গাড়ির নিচে এসে যাব। মুক্তি পাবো এই কলঙ্ক মাখা জীবন থেকে, আর তোমাদেরকেও মুক্ত করে দিয়ে যাব আমার বোঝা থেকে। আজিম সাহেব ঈশিতার এমন কথা শুনে রাগে না চাইতে ঈশিতার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। খুব বড় হয়ে গেছিস তাই না? অনেক বুঝিস, মামা মামির জন্য অনেক চিন্তা করিস, মামাকে তোর বোঝা থেকে মুক্ত করতে চাস। তাহলে যা, তোর যেখানে ইচ্ছে সেখানে চলে যা। কিন্তু যাওয়ার আগে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোকে যতটা ভালোবাসা দিয়েছি
তা ফিরিয়ে দিয়ে যা। সালেহা বেগম ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 12টার কাছাকাছি। এখনও আজিম সাহেব বাড়ি ফিরলেন না। সালেহা বেগমের কথার আওয়াজে রুমি রুনা দুজনেরই ঘুম ভেঙে গেল। রুমি এবার 7-এ আর রুনা 5-এ পড়ে। কিছুদিন ধরে ওদের বাড়িতে কি হচ্ছে তার কিছুই ওরা বুঝতে পারছে না। ওদের মা যেন ঈশিতাকে কি বলে, তারপরে ঈশিতা কান্না করে। ওরা কিছুই বোঝে না ঈশিতা কেন এসব কথা শুনে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অবশ্য অনেকবার ওরা সালেহা বেগমের কাছে জিজ্ঞেস করেছে ঈশিতার কি হয়েছে। সালেহা বেগম জবাবে শুধু ধমক দিয়ে ওদের চুপ করিয়ে দিছে। আজিম সাহেব অনেক বুঝিয়ে ঈশিতাকে বাড়ি নিয়ে আসলো। আজিম সাহেব ঈশিতাকে ধরে গেট দিয়ে বাড়ির ভিতরে আসলে সালেহা বেগম ঈশিতাকে দেখে বলে, আসছেন মহারানী, বাড়িতে ফিরে এসে আমাদের ওপর খুব বড় করুণা করলেন। সমাজে আমাদের মান সম্মান যেটুকু ছিল তা তো পুরোটাই হারিয়েছি। এখন এত নাটক করার কি আছে? সবার সামনে ভালো সেজে থাকার কোনো দরকার নেই। সালেহা, তুমি চুপ করবে? চুপই তো করে আছি। এত কিছু ঘটে যাওয়ার পরও তো আমি তোমার আদরের ভাগ্নিকে কিছুই বলছি না। সমাজে ওর নাম কলঙ্কিনীর খাতায় উঠে গেছে। এটার মানে কি বুঝতে পারছে? আমাদের ভালোবাসায় কিসের কমতি ছিল, যার জন্য এভাবে আমাদের নাম বদনাম করার আগে একবারও ভাবলো না? আর একটা কথা বলবে না তুমি? তুমি তো আমাদের ঈশিতাকে চেনো। তুমি বাকি সবার মতো ওকে এসব কথা শোনাচ্ছ? তুমি মামিকে চুপ করতে বলছো কেন মামা? মামি তো ভুল কিছু বলেনি। মামি যা বলছে সব তো ঠিকই বলছে। আমি জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাদের বিশ্বাস রাখতে পারিনি। মামি অনেক কষ্টের পরই আমাকে এই কথাগুলো শোনাচ্ছে। মামির কথায় আমি কিছু মনে করব না। ঈশিতা কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলছে। ঈশিতাকে এমন অবস্থায় দেখে সালেহা বেগমও নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। সব রাগ অভিমান ভেঙে দৌড়ে ঈশিতার কাছে গিয়ে ঈশিতাকে বুকে জড়িয়ে নিল। ছোট থেকে নিজের হাতে আদর যত্ন দিয়ে এতটা বড় করে তুলেছে। হাজার ভুল করলেও দূরে সরিয়ে দিতে পারবেন না। কেন এভাবে কষ্ট দিস আমাদেরকে? তোকে এমনভাবে দেখে আমাদের উপর দিয়ে কি যায় ওটা তুই বুঝতে পারিস না? তোকে কষ্ট পেতে দেখলে তো আমাদেরও কষ্ট হয় রে মা। ঈশিতা শক্ত করে তার মামিকে আঁকড়ে ধরল। মামি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমরা তো এখনো বেঁচে আছি নাকি? আমরা তোকে কোনো কষ্ট পেতে দেব না। চল ঘরে চল, সকাল থেকে তো কিছুই খাসনি। তোর জন্য তোর মামাও না খেয়ে আছে। ঈশিতার মামি ঈশিতাকে নিজের হাতে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে গেল। ওদিকে ইরফান বন্ধুদের সাথে পার্টি করে ড্রিঙ্কস করে বাসায় ফিরল। আজ ইরফান খুব খুশি। এতদিনে নিজের অপমানের বদলা নিতে পারল ঈশিতার থেকে। ওই দিন ঈশিতার বলা কথাগুলো আজও মনে রেখেছে ইরফান। ইরফান মাতাল অবস্থায় রুমে এসে নিজেকে বেডে এলিয়ে দিল। সকালে মামির ডাকে ঈশিতার ঘুম ভাঙে। সকাল প্রায় 10টা বাজতে চলেছে। ঈশিতা এখনও ঘুম থেকে না ওঠায় সালেহা বেগম গিয়ে ঈশিতাকে ডেকে তুলল। ইয়াস সকালে ডাইনিং টেবিলে বসে আছে। নাজমা চৌধুরী খাবার দিচ্ছে। ইয়াস খাওয়া শুরু করলো। খেতে খেতে নাজমা চৌধুরীর কাছে ইরফানের কথা জিজ্ঞেস করলো। মা, ইরফান কোথায়? নাজমা চৌধুরী চেয়ার টেনে বসে। তোর ভাইয়ের খবর আমি রাখি না। কখন কি করে কোথায় যায় তাকে আমাকে জানানোর প্রয়োজন মনে করে? তাহলে শুধু শুধু আমি কেন ওকে নিয়ে টেনশনে থাকবো? যেখানে ইচ্ছে সেখানে যাক, যা ইচ্ছা তা করুক, আমার কিছু যায় আসে না। তুই তোর ভাইয়ের কথা আমার কাছে জিজ্ঞেস করবি না। রাগ করছো কেন মা? তুমি তো জানো ইরফান একটু ছেলে মানুষই করে, কোনো কিছু নিয়ে সিরিয়াস হয় না, সব কিছুতেই শুধু ফান করে। ইরফানের এসবের জন্য তুইও তো দায়ী। ছোট থেকে আদর দিতে দিতে ওকে একেবারে বাদর করে তুলেছিস। তোর আশকারা পেয়েই তো এতটা বিগড়ে গেছে। কি করব বলো? ও তো আমার একমাত্র ছোট ভাই। বাবা তো আমাদের দু ভাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। বাবা চলে যাওয়ার পর তো ওর সব আবদার আমার কাছেই ছিল। যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওর সব আবদার পূরণ করতে। কোনো দিন ও যাতে ও বাবার অভাব বুঝতে না পারে, তাই তো ওকে প্রয়োজনের থেকে একটু বেশি ভালোবাসা দিয়েছি। নাজমা চৌধুরী একটু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি জানি রে বাবা, তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস। তাই তো আর সব ভুল মাফ করে দিস। হাজার ভুল করলেও ওকে কোনো শাস্তি দিস না। আর এর জন্য ইরফানটার আজ এই অবস্থা। সারাদিনে একবারও বাসায় আসে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে কখন বাসায় আসে তা কেউ জানে না। বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, পার্টি করে,
বাজে জিনিসগুলো খায়, আরও কি করে তা আল্লাহই ভালো জানে। সকাল 11টা-12টার মতো ঘুমায়, এগুলো তো ভালো লক্ষণ না। আমার ছেলেটার জীবনটা কি এভাবেই আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে? আমরা কি কিছুই করতে পারবো না, শুধু চেয়ে চেয়ে দেখবই? তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। আর ইরফান শুধু বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়, ও তেমন কোনো কাজই করবে না যার জন্য আমাদের অসম্মানিত হতে হবে। তুমি ইরফানের জন্য খাবার দাও, আমি ওকে ডেকে আনছি। ইয়াশ উঠে উপরে ইরফানের রুমের দিকে যেতে লাগলো। ইরফানের রুমের সামনে গিয়ে ইরফানকে ডাক দিতে যাবে, তখন ইয়াশ দেখে রুমের দরজা খোলাই আছে। ইয়াশ রুমের ভিতরে গেল। ইরফান, ইরফান। ইয়াশের ডাকে ইরফান কোনো সাড়া দিচ্ছে না, হাত পা ছড়িয়ে মরার মতো করে ঘুমাচ্ছে। ইয়াশ এবার ইরফানকে ডাক দিল। ইরফান, ওঠ বলছি। ইরফান, এই ইরফান। অনেকক্ষণ ডাকার পর ইরফান একটু নড়ে উঠল। মিটমিট করে চোখ খুলে সামনে ইয়াশকে দেখে এক লাফে উঠে বসলো। ভাই তুই কখন আসলি আমার রুমে? কটা বাজে খেয়াল করেছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার নিয়ে মা আর আমি তোর জন্য ওয়েট করছি। ইয়াশ আর কিছু না বলে ইরফানের কোনো কথা না শুনে নিচে চলে গেল। বাবা, সকাল সকাল জোর বাঁচা বেঁচে গেলাম। ভাই আজ আমাকে ডাকতে আসছেন কেন? নিশ্চয়ই মা কিছু বলেছে। ইরফান ফ্রেশ হয়ে নিচে এসে একটা চেয়ার টেনে বসে। একটা আপেল নিয়ে খেতে খেতে বলল, মা তাড়াতাড়ি খাবার দাও, আমার লেট হয়ে যাচ্ছে। ইয়াশ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। এত কিসের তাড়া তোর? কোথায় থাকিস আজকাল? কাদের সাথে চলাফেরা করিস এখন? আর আজ রাতে বাসায় ফিরলি কখন? ভাই তুই তো জানিসই আমি কাদের সাথে থাকি সারাদিন। রাতে তুই আসার একটু আগেই আমি নিজের রুমে ছিলাম, মাকে জিজ্ঞেস করে দেখাও। এই কথা শুনে নাজমা চৌধুরী ইরফানের দিকে তাকিয়ে, মাকে জিজ্ঞেস করতে বলছিস? আর তুই ইয়াশকে এখনও তুই করে বলিস? তোকে কতদিন বলছি বড় ভাইকে তুমি করে বলতে। মা, ভাই আমার কতটাই বড়, হবে কয়েক বছরের। ভাই করে বলি তো, এখন আবার তুমি করে বলতে হবে? ইয়াশ তোর থেকে কয়েক বছরের বড় হোক বা কয়েক মিনিটের বড় হোক, বড় তো তোর থেকে। তুই ইয়াশকে তুমি করে বলবি, একটু ভদ্রতা বজায় রাখবি। ইরফান আস্তে করে বলে উঠল, ভদ্রতা আর আমি? হাসালে মা। নাজমা চৌধুরী ইরফানের দিকে রেগে তাকিয়ে, মিনমিন করে কি বলছিস? যা বলার জোরে বল। ইরফান, তুই ঠিক মতো কলেজে যাস তো? আমি কিন্তু প্রিন্সিপালের সাথে কথা বলবো, যদি শুনি তুই ঠিক মতো কলেজে যাস না, ক্লাস করিস না, তাহলে কিন্তু তোর হাত খরচটা বন্ধ করে দেব। কথাটা মনে থাকে যেন। প্রিন্সিপাল তোকে আমার ব্যাপারে কিছু বললে তো? মাথা চুলকে আস্তে করে কথাটা বললো ইরফান। ভাই আমার কিছু টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিস তো। তোর আজ আবার টাকা লাগবে? কিছুদিন আগেই নিয়ে ইয়াশ তোকে 50,000 টাকা দিল, ওই টাকাগুলো দিয়ে কী করেছিস তুই? ইয়াশ, তুই ওকে আর একটা টাকাও দিবি না। মা এমনভাবে বলছে যেন মনে হচ্ছে 50,000 টাকা না 50 লক্ষ টাকা দিছে। ভাইয়ের কাছে 50,000 টাকা কোনো ব্যাপারই না। আমি বন্ধুদের সাথে চলি, সবার সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে হয়, তাই টাকা লাগে। তুমি এসব বুঝবে না, তাই তুমি এসব নিয়ে কোনো কথাও বলবে না। আহা ইরফান, মায়ের সাথে এমনভাবে কথা বলছিস তুই কেন? মা জিজ্ঞেস করতেই পারে, মায়ের অধিকার আছে জানতে চাওয়ার। তোকে তো টাকা দিতে আমি একবারও না করি না, কিন্তু এত অল্প সময়ে এত টাকাগুলো কিভাবে খরচ করিস তা জানতে চাওয়াটা ভুল কিছু না, তাই না? ভাই তুইও মায়ের সাথে শুরু করলি? আমি নার্সারিতে বড় কোনো বাচ্চা না যে তোদের কাছে আমার প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হবে। ইচ্ছে হলে টাকা দে, না তো সোজা না করে দে, ড্রামা করার দরকার নেই। ইরফান খাবার অর্ধেক ফেলে রেখে উঠে গেল। নাজমা চৌধুরী হু হু করে কেঁদে উঠল। মা কাঁদছ কেন? ইরফান কখনো শুধরাবে না? তুই তো জানিসই ও এত টাকা দিয়ে কি করে। আমি মা হয়ে ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি, যার কারণে ওর আজ এই অবস্থা। মা তুমি কেঁদো না, আমি ইরফানকে ঠিক করে ওকে সঠিক পথে ফিরিয়ে আনবো। ও একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। ঈশিতা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিল। পিছন থেকে ঈশিতার মামি ডেকে বলল, কোথায় যাচ্ছিস তুই? ঈশিতা মামির কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ভার্সিটিতে যাচ্ছে মামি। কোথাও যেতে হবে না, ঘরে যা। কেন মামি? আমি কেন তোকে বাইরে যেতে না করছি তা তুই খুব ভালো করে জানিস। আমি চাই না তুই এখন বাড়ি থেকে বের হ। এভাবে কতদিন ঘরে বসে থাকবো? যতদিন না সব কিছু ঠিক হয় ততদিন। আমি চাই না এখন বাইরে গিয়ে 10 লোকের মুখে 10 রকমের কথা শুনিস। ঈশিতা কিছু না বলে ঘরে চলে গেল। ঈশিতা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। ইরফানও ঈশিতার সাথে একই ক্লাসে পড়ে, ভার্সিটির প্রথম থেকে ওদের পরিচয়।
দিন কয়েক পার হয়ে গেল, ঈশিতা ঘরে বসেই কাটিয়ে দিল। সালেহা বেগম ঈশিতাকে বাড়ি থেকে এক পাও বের হতে দেন না। এই কয়েকদিনে ইরফানের সাথে একবারও ওর কথা হয়নি। ঈশিতা ইরফানের সাথে কথা বলতে চায়, ইরফান কী চায় এটা জানতে চায়। ইরফান কি সত্যি বাচ্চার দায়িত্ব নিবে না? ইরফান তো ঈশিতাকে ভালোবাসে, তাহলে ইরফান কেন এমন করছে? এরকম অনেক প্রশ্ন ঈশিতার মনে উকি দিচ্ছে। ঈশিতা জানালার পাশে বসে ইরফানের সাথে কাটানো আগের দিনের কথাগুলো মনে করছে। কত ভালো ছিল দুজনে একসাথে। ইরফান ঈশিতার কত খেয়াল রাখত, ঈশিতার ছোট বড় প্রতিটা জিনিসের প্রতি কত যত্ন নিত ঈশান। ঈশিতা, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? এমন কথা কেন বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তাই তো আমার কথায় রাজি হচ্ছ না। তুমি যে বলছো তা সম্ভব না ইরফান। কেন সম্ভব না? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে কেন সম্ভব না? বিয়ের আগে এসব কিছু করা ঠিক না ইরফান। বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। আমাদের ইসলাম ধর্ম এসব সমর্থন করে না, আর আমাদের সমাজ তো কখনোই এসব মানবে না। আমি চাই না বিয়ের আগে তোমার সাথে এভাবে অবৈধ সম্পর্কে জড়াতে। আমাদের ভালোবাসা পবিত্র, আমি আমাদের ভালোবাসাকে অপবিত্র করতে চাই না। আমি বুঝতে পারছি তুমি আমাকে একটু বিশ্বাস করো না। তুমি আমাকে এখন আগের মতোই মনে করো। বিশ্বাস করো ঈশিতা, আমি পাল্টে গেছি। তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এমনভাবে বলো না, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আগের ইরফান নেই, তুমি একদম পাল্টে গেছো, আর তাই তো আমি তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, আজ আমার বন্ধুর বাসায় পার্টি রাখছে, সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। আমি চাই তুমিও আমার সাথে যাবে। তুমি কিন্তু একদম না করতে পারবে না। আমি সবাইকে বলে দিয়েছি তুমি যাবে। কিভাবে যাব? মামি আমাকে রাতে বাড়ি থেকে এক পাও বের হতে দিবে না, আর আমি নিজেও সব পার্টি পছন্দ করি না। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গিয়ে মজা করো। তাহলে আমার ফ্রেন্ডসরা ঠিকই বলেছে। ঠিকই বলেছে মানে? কি বলেছে ওরা? মনে হয় ওরা আগে থেকেই জানতো তুমি আমার সাথে যাবে না, আর তাই তো ওরা এতটা শিওর হয়ে বলতে পারছে। কি বলেছে ওরা? ওরা তো বলবে। ওরা বলেছে তুমি আমাকে ভালোবাসো না, আর বিশ্বাসও করো না। তুমি আমার সাথে পার্টিতেও যাবে না। আমার দিক থেকে একটু বোঝার চেষ্টা করো ইরফান। থাক, তোমার পার্টিতে যেতে হবে না, আমি একাই যাব। সবার সামনে একটু ছোট হব, এর থেকে বেশি কিছু তো আর হব না। আচ্ছা, আমি যাব তোমার সাথে। দেখি মামিকে কিভাবে রাজি করানো যায়। সত্যি তুমি যাবে আমার সাথে? তাহলে তোমার মামিকে বলবে তুমি তোমার ফ্রেন্ড ইভার বাসায় যাবে, তখন তো আর না করবে না। হঠাৎ করে ঈশিতার মামাতো বোন পিছন থেকে ঈশিতাকে ডেকে উঠল। ঈশিতা পেছন ফিরে, আরে রুনা, তুই আয়, ভিতরে আয়। রুনা ঈশিতার কাছে এগিয়ে গিয়ে ঈশিতার পাশে গিয়ে দাঁড়ালো। কিছু বলবি? কি বলবি বল। আপু, কি হয়েছে তোর? কিছুদিন ধরে তুই ঘর থেকে তেমন বের হস না, সারাদিন একা একা ঘরে বসে থাকিস। তোর কি শরীর খারাপ আপু? ঈশিতা কি বলবে রুনাকে তা বুঝে উঠতে পারছে না। ক্লাস 5-এ পড়া মেয়ে কি করে বুঝবে এসব ব্যাপারে? আর ঈশিতা কিভাবে বলবে ওর কি হয়েছে? বল না আপু, কি হয়েছে তোর? কিছু হয়নি রে, কিছুদিন ধরে একটু অসুস্থ, তাই মামি ঘর থেকে বের হতে বারণ করেছে। দেখিস না, মামির কথা না শুনলে মামি রেগে যায়, তাই সারাদিন ঘরেই বসে থাকি। ও, তুই ভার্সিটি যাবি কবে থেকে? তোর তো অনেক ক্লাস মিস হচ্ছে। যাব তো। তুই আজ স্কুলে গেলি না কেন? গেছিলাম তো, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে পরের দিন। ঈশিতা আজ ভার্সিটি যাবে, যেভাবেই হোক ইরফানের সাথে দেখা করবে, কথা বলবে ওর সাথে। ঈশিতা তার মামিকে নানাভাবে বুঝিয়ে ভার্সিটি গেল। ভার্সিটির গেট দিয়ে ঢোকার সাথে সাথে আশেপাশের সবাই কেমনভাবে ঈশিতার দিকে তাকাচ্ছে। কেউ কেউ হাসাহাসি করছে, আবার কেউ কেউ ঈশিতাকে শুনিয়ে এটা সেটা বলছে। ঈশিতা কারো কোনো কথা কানে না নিয়ে সোজা নিজের ক্লাসের রুমে চলে গেল। ঈশিতা ক্লাসে গেলে ইভা ঈশিতাকে দেখে দৌড়ে ঈশিতার কাছে এলো। ঈশিতা, তুই? ইভা, ইরফান কোথায় রে? ও কি ভার্সিটি আসে না? তুই ইরফানকে খুঁজছিস? এখনও তুই ইরফানের সাথে কথা বলতে চাস? কেন? ওর সাথে কথা না বললে এসব কিছুর সমাধান হবে কিভাবে? তুই কি ভাবছিস ইরফান এসব কিছুর সমাধান দিতে পারবে? তুই কবে বুঝবি ইস্যু? ইরফান ইচ্ছে করে তোর সাথে এমন করেছে, ইচ্ছে করে তোকে বদনাম করে তোর থেকে অপমানের প্রতিশোধ নিয়েছে। ও তোকে ভালোবাসে না, ও এতদিন তোর সাথে অ্যাক্টিং করেছে। কি বলছিস তুই এসব? ইরফান আমাকে ভালোবাসে, ও কেন ইচ্ছে করে আমার সাথে এমন করবে?
আমাকে বদনাম করে ওর কি লাভ হবে? আর কিসের অপমান, কিসের প্রতিশোধ? আর কি কথা বলছিস তুই? পুরো ভার্সিটি সবাই জানে ইস্যু, তুই এখন পর্যন্ত জানতে পারলি না? কিসের অপমান? তোর মনে নেই আগের কথাগুলো? ইরফান তারই প্রতিশোধ নিয়েছে তোর থেকে। তোর তুইও না। আর ইরফান আগের মতো নেই, ও বদলে গেছে। আর ইরফান আমাকে অনেক ভালোবাসে, তুই দেখে নিস। এখন বল কোথায় পাবো ওকে? ক্যান্টিনে গিয়ে দেখ বন্ধুদের নিয়ে কিভাবে এনজয় করছে। অপমানের বদলা নিয়ে নিছে, এখন ওটাই সেলিব্রেট করছে। ঈশিতা এইবার কথায় পাত্তা না দিয়ে ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। ঈশিতা তুই খুব বোকারে, খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করে নিস। এজন্য তোকে অনেক কষ্ট পেতে হবে। না জানি ইরফানের সত্যিটা জানার পর তোর কি অবস্থা হবে। নিজেকে সামলাতে পারবি কিনা আল্লাহই জানে। ইরফান ক্যান্টিনে চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে, এখানে যারা যারা আসিস সবার যা ইচ্ছে অর্ডার কর, আজকের বিল আমি দেব। ইরফান হাতে থাকা বিয়ারের বোতল খুলে কয়েক ঢোক গিলে বাকিটা রাফির কাছে দিয়ে দিল। অনেক দিন পর আমি এভাবে মন খুলে এনজয় করছি। ঝামেলাটা মাথা থেকে নামছে আর আমার প্রতিশোধও পূর্ণ হয়েছে। রিফা ইরফানের দিকে হাত বাড়িয়ে দিয়ে, নিচে নেমে আসো আর আমার পাওনাটা আমাকে দাও। এতদিন যে তোমাকে এত হেল্প করছি, ভুলে গেছো নাকি সব? ইরফান রিহার হাত ধরে নিচে নেমে এসে রিহার কোমর জড়িয়ে ধরে, তোমাকে কি করে ভুলে যাব জান? তুমি আইডিয়াটা না দিলে তো এসব কিছুই হতো না। আর তোমার পাওনা দাঁড়াও, এখনই দিচ্ছি। এটা বলেই ইরফান রিহার গালে একটা চুমু দিয়ে দিল। রাফি পিছন থেকে ইরফানের কাঁধে হাত রেখে বলে, সত্যি দোস্ত, তোর মতো অ্যাক্টিং কেউ করতে পারবে না। এতদিন যা যা করলি ভাবাই যায় না। তোকে দেখে একদমই মনে হতো না তুই যে আমাদের ইরফান ছিলি। আমি তো সব কিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম। ভাবতাম ইরফান সত্যি হয়তো ঈশিতাকে ভালোবেসে ফেলেছে। আমি ভালোবাসবো ওই মেয়েটাকে? অসম্ভব, প্রশ্নই আসে না। আমি তো শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, জাজ দিয়েও দিয়েছি। এই ইরফান চৌধুরীকে অপমান করেছিল, এত সহজে কী করে ছেড়ে দিতাম? সমাজেও মাথা তুলে বাঁচতে না পারে এই ব্যবস্থা করে দিয়েছি। আমার গালে চড় মেরেছিল, এর শাস্তি তো ওকে পেতেই হতো। যাক, বাদ দে তো ওই মেয়েটার কথা। এতদিন ওর সাথে থেকে মাথাটা পুরো পাগল হয়ে গেছে। এত জ্ঞান দিতে পারে মনে হয় বিদ্যাসাগরের বংশধর। ঈশিতা এতক্ষণ ধরে একটু দূরে দাঁড়িয়ে ইরফানের সব কথাগুলো শুনছিল। ইরফানের এসব কথা শুনে ঈশিতার চোখ থেকে পানি পড়তে লাগলো। ঈশিতা ভাবতেই পারেনি ইরফান ওই দিনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু করেছে। ঈশিতা কাঁদতে কাঁদতে কয়েক পা এগিয়ে ইরফানের কাছে এসে, ইরফান এসব কি বলছো তুমি? ইরফান ঈশিতার কথা শুনে ঈশিতার দিকে তাকিয়ে, ও ঈশিতার ডার্লিং, তুমি এসে গেছো? তুমি আসতে এত লেট করলে কেন? আমাদের পার্টি দেওয়া তো প্রায় শেষ। আচ্ছা, এসে যখন গেছো তাহলে আসো আমাদের সাথে জয়েন করো। তুমি এতক্ষণ এসব কি বলছিলে? কি বলছি তুমি শোনোনি? তাহলে আবার প্রথম থেকে বলতে হবে সব কিছু। এটা বলে ইরফান সহ বাকি সবাই হাসতে লাগলো। রিহা ইরফানের পাশে এসে ইরফানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে, এইভাবে বলছে কেন জান? দেখছো না মেয়েটা কান্না করছে। তুমি তো বলেছিলে ওর চোখে কখনো এক ফোঁটা পানি আসতে দিবে না। আরও কি কি যেন বলেছিলে, তা ঠিক মনে পড়ছে না। ও, মনেই তো ছিল না। থ্যাঙ্কস রিহা বেবি মনে করিয়ে দেওয়ার জন্য। রাফি ইরফানকে বলে উঠল, দোস্ত তুই তো মালটাকে রিজেক্ট করে দিলি, এখন কি আমাদেরকে একটা চান্স দিবি? শিওর, হোয়াইট নট। এমনিতেই তো আমি এক জিনিস একবারের বেশি ব্যবহার করি না। তুমি আমার সাথে এমনটা করতে পারলে ইরফান? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করেছো। আমি তোমাকে ওই দিন সবার সামনে একটা চর মেরেছিলাম, তুমি তার বদলে আমাকে সবার সামনে 1000টা চর মারতে। তুমি শুধু একটা চরের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এত বড় ক্ষতি না করলেও পারতে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না ইরফান। ইরফান ঈশিতার কাছে এসে ঈশিতার গাল চেপে ধরে, তুই কি ভাবছিলি আমি এত সহজে তোকে ছেড়ে দিব? এই ইরফান চৌধুরীর সাথে ভার্সিটির কেউ গলা উঁচু গলায় কথা বলতে পারে না। আর তুই কি করেছিলি? সবার সামনে আমার গালে থাপ্পড় মেরেছিলি। এত সহজে কি করে ভুলে যেতাম আমি? আর তুই ভাবছিলি আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি। তুই কত বোকারে! তোর মতো একটা অনাথকে আমি ভালোবাসবো? আমি কোথায় আর তুই কোথায় একবার ভেবে দেখছিস? ছোট লোক কোথাকার। জান, এসব মেয়েরা এমনই, মুখে যত বড় বড় কথা, কাজে কিছু না। ও ভাবছে বড় লোকের ছেলেকে পটিয়ে নিয়েছে, এখন সারা জীবন আরাম আয়েশ করে কাটবে। রিহা,
তুমি তো একটা মেয়ে, নিজে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সর্বনাশ করতে তোমার একটু বাধলো না? একবারও নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখতে? ওহ জাস্ট শাট আপ। তুই আমার সাথে তোর তুলনা দিবি না। কি আছে তোর? তুই নিজেকে আমার সাথে তুলনা দিতে আসছিস? আমি তোর মতো ছোট লোক না। ঈশিতা ইফানের কাছে গিয়ে ইফানের হাত ধরে। দেখো ইফান, এসব নাটক বন্ধ করো। আমি খুব ভালো করে জানি তুমি আমার সাথে অ্যাক্টিং করছো, সবাইকে নিয়ে আমাকে বোকা বানিয়ে মজা নিতে চাইছো। তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তোমার ফ্যামিলির কাছে আমাদের ব্যাপারে জানাবে। ইফান এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে, তুই পাগল নাকি বোকা বুঝতে পারছি না। সব কিছু তোর চোখের সামনে, তারপরেও তুই বুঝতে পারছিস না? আমি কোনোদিনও তোকে ভালোবাসিনি আর বাসবো না। ফ্যামিলি তো শুধু একটা বাহানা ছিল। আমি নিজেই তো তোকে বিয়ে করব না। আমি শুধু তোকে বদনাম করতে চেয়েছিলাম। হ্যাঁ, প্রথমে তোকে আমার ভালো লাগতো, কিন্তু তোর ওই ঘটনার পর থেকে শুধু তোকে ঘৃণা করি। মনে কর সেদিনের কথা, যেদিন তুই সবার সামনে এভাবে আমাকে অপমান করেছিলি ভার্সিটির প্রথম দিকে। ইফান আগে থেকেই এমন বেখেয়ালি ছিল, কোনো কিছু সিরিয়াসলি নিত না। বড় ভাই ইয়াসের থেকে যত খুশি টাকা আনতো আর বন্ধুদের নিয়ে পার্টি করে বেড়াতো। সব বাজে দিকগুলো ইফানের মধ্যে থাকলেও একটা ভালো দিক ছিল, ইফান কোনো দিন মেয়েদের অসম্মান করতো না, এমনকি কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবে তো দূর, ভালো করে চেয়েও দেখতো না। রিহা ইফানের গার্লফ্রেন্ড শুধু নামমাত্রই। ইফান কখনো রিহার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তারপরেও রিহা সবসময় ইফানের পিছন পিছন ঘুরত। ইফান অনেক দিন রিহাকে না করে দিছে, কিন্তু রিহা ইফানের কোনো কথা শোনেনি। যেভাবেই হোক রিহা ইফানের গার্লফ্রেন্ডের নাম পেয়ে গেছে। আসলে রিহা কোনোদিন ইফানকে ভালোবাসেনি, সবসময় ইফানের টাকার উপরই রিহার লোভ ছিল। আর তাই রিহা ইফানের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দিত না। আজ ভার্সিটিতে ঈশিতার প্রথম দিন। মামা খুব কষ্ট করে টাকা জোগাড় করে ঈশিতাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছে। ঈশিতার একটাই লক্ষ্য, জীবনে কিছু একটা করে মামা মামির ঋণ শোধ করবে। ভার্সিটির দিনগুলো ঈশিতার খুব ভালোই কাটছে। ইভার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে ঈশিতার। ইফান মাঝে মাঝে ভার্সিটিতে আসলেও ক্লাসে আসে না, ক্যাম্পাসে বসে আড্ডা দিয়ে আবার চলে যায়। একদিন ইফান ক্যান্টিনে বসে আছে। ঈশিতা ইভার সাথে কথা বলতে বলতে ক্যান্টিনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ঈশিতার ওপর ইফানের চোখ চলে যায়। ইফান চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। এই রাফি, দেখ তো ওই মেয়েটাকে। আরে কোন মেয়েটা? আরে ওই যে ওটা। আরে না, ওই যে দুইটা মেয়ে আছে যে ব্লু ড্রেস আর হালকা বাদামি ড্রেস পরা যে, ও ওদের কথা বলছিস? ওরা নতুন জুটি, কারোর সাথে এতটা মেশে না, দুজন সারাক্ষণ একসাথে থাকে আর পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী। আমি তো তোর কাছে এসব জানতে চাইনি। আচ্ছা, ওই যে ব্লু ড্রেস ওইটা ঈশিতা আর রাফি। সম্পূর্ণ কথা বলার আগেই ইফান রাফিকে থামিয়ে দিল। চলবে, আমি ব্লু ড্রেসওয়ালাটাকেই চাই। মানে? বাংলা বুঝিস না? ঈশিতাকে ভালো লাগছে, কথা বলিয়ে দে ওর সাথে। পাশ থেকে রিহা ঝাঁঝালো কণ্ঠে, ইফান আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে ভালোবাসি না। আমি অনেকবার তোমাকে না করে দিছি, এরপরেও তুমি আমাকে ভালোবাসো। এটা তোমার প্রবলেম, আমার না। রাফি, আমি কাল ঈশিতার সাথে কথা বলবো, তুই ব্যবস্থা করে রাখিস। এটা বলে ইফান উঠে চলে গেল। রিহা রাগে ফুঁসতে লাগলো, ঈশিতা আমি তো তোকে দেখে নেব, আমি ইফানকে না পেলে তোকেও পেতে দিব না। পরের দিন ইফান ঠিক টাইমে ভার্সিটিতে এসে গেল। ইফানকে এ সময় ভার্সিটিতে দেখে রীতিমতো সবাই অবাক। কি হলো আজ ইফানের? সবাই অবাক দৃষ্টি নিয়ে ইফানের দিকে তাকিয়ে দেখছে। ইফান ক্লাস শেষে সবার উদ্দেশ্য করে বলে, হ্যালো গাইস, আমাকে এরকমভাবে দেখে লাভ নেই। আমি কোনো ভূত না যে তোমরা সবাই আমাকে এভাবে দেখবে। আমি তোমাদের খুব পরিচিত ইফান চৌধুরী, সো আমাকে সবাই নর্মালভাবেই দেখো। ঈশিতা আজ এখনও ক্লাসে আসেনি, একটু লেট হয়ে গেল আজ। ক্লাসের সব মেয়েরা ইফানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকাটা অস্বাভাবিক কিছু না। প্রথমত এর আগে ইফানকে কেউ কোনো দিন ক্লাসে দেখেনি, আর দ্বিতীয়ত ইফান কোনো হিন্দি ফিল্মের হিরোর থেকে কম না। সব মেয়েরা ইফান বলতে পাগল। ইফান ইভার দিকে তাকিয়ে, ওই লম্বা চুলো আলী। ইভা ইফানের দিকে তাকিয়ে, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। এই ক্লাসে আপনার চুলের থেকে লম্বা আর কারো চুল হবে কি? ইভা তো ইফানের মুখে নিজের চুলের প্রশংসা শুনে সাত আসমানে উঠছে। কেউ ইভার একটু প্রশংসা করলে ইভা গলে যায়। ইফান রাফির থেকে আগেই সব কিছু জেনে নিছিল। ইভাকে হাত করতে পারলেই ঈশিতার সাথে কথা বলতে পারবে। বলেন।
আমরা ক্লাসমেট, তাহলে আপনি করে না বলে তুমি করে বলি। আচ্ছা, তোমার ওই ফ্রেন্ডটা কই? কে, ঈশিতা? আসছে, রাস্তায় আছে হয়তো। এটা বলার সাথে সাথে ঈশিতা ক্লাসে ঢুকলো। ঈশিতা ইভার সাথে ইফানকে দেখে একটু অপ্রস্তুতভাবে ইভার কাছে আসলো। ওই তো ঈশিতা এসে গেছে, ঈশিতা এদিকে আয়। ঈশিতা ইশারায় ইভাকে ইফানের কথা জিজ্ঞেস করলো। আর এনার কথা জিজ্ঞেস করছিস? ইনি হলেন ইফান চৌধুরী, ভার্সিটির লাভার বয়। সব মেয়েরা ইফান বলতে জান দেয়। ইফান হ্যান্ডশেক করার জন্য ঈশিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে তারপর বলল, হ্যালো মিস ঈশিতা, কেমন আছো? ঈশিতা ইফানকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে গিয়ে নিজের সিটে বসে গেল। ইফান হাত ফিরিয়ে নিয়ে মাথা চুলকিয়ে মুচকে হাসি দিয়ে বলল, ম্যাডামের দেখছি ভাব আছে অনেক, কিন্তু ম্যাম, এই ইফান চৌধুরী তো ভাবওয়ালা ম্যামটাকেই চাই।